আসসালামু আলাইকুম। নতুন একটি ক্লাস ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করার গুরুত্বপূর্ণ 3টি রুলস এবং এদের ব্যবহার। তো বন্ধুরা, আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রিলির জন্য, এবং প্রাইমারিতে যারা পরীক্ষা দিবেন কিংবা বিসিএস বা অন্যান্য সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই 3টি রুলস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া যারা 19তম শিক্ষক নিবন্ধনে পরীক্ষা দিবেন, তাদের এই স্কুল লেভেল 2 অথবা কলেজ লেভেল, এই 3 লেভেলের মধ্যে 3টি লেভেলেই কিংবা একটি লেভেলে কিন্তু এখান থেকে একটা না একটা প্রশ্ন থাকবেই এই 3টি রুলসের মধ্যে। তো এই জন্য এই 3টি রুলস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনটিআরসি সহ প্রাইমারি বিসিএস সহ সকল পরীক্ষার জন্য আমি বাছাই করে কিন্তু গুরুত্বপূর্ণ রুলসগুলো আপনাদের সঙ্গে আমি আলোচনা করি বা শেয়ার করার চেষ্টা করি। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি এখান থেকে আপনাদের জন্য 1 মার্কস কমন থাকবে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে এসেনশিয়াল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভাই বোনেরা, এই অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করার জন্য এখানে প্রথমে যে রুলসটি আমি রেখেছি, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুলস। দেখুন, আমি রুলসটি পড়তেছি যে অ্যাসার্টিভ বাক্যে বি ভার্ব, হ্যাভ ভার্ব অথবা যে মডাল যে ভার্ব রয়েছে, এই ভার্বগুলো ছাড়া অন্য কোনো ভার্ব থাকলে সাবজেক্টের আগে সেন্টেন্সটি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নিতে হবে এবং তার সাথে নট বসবে। মনে রাখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্মে নাউন এর পূর্বে এবং প্রোনাউনের পরে নট বসে, কিন্তু সংক্ষিপ্ত রূপ যেমন যে এখানে দেখুন ডোন্ট, তারপর ডাজন্ট, ইজন্ট, হ্যাজন্ট, ইটিসি হলে তা নাউন ও প্রোনাউন উভয়ের আগেই বসে। সকল ইন্টারোগেটিভ বাক্যের শেষে কিন্তু এই প্রশ্নবোধক চিহ্নটি দিতে হবে, তা না হলে কিন্তু মার্কস দিবে না। তো বন্ধুরা, আপনারা এই যে রুলসটি আমি দেখালাম, এখানে আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে যে অ্যাসার্টিভ যে বাক্য রয়েছে, অর্থাৎ বর্ণনামূলক যে বাক্যগুলো রয়েছে, এই বাক্যগুলোর মধ্যে যদি বি ভার্ব না থাকে, বি ভার্ব মানে কি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই ভার্বগুলো, অথবা হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, যেগুলো মডাল ভার্ব, ক্যান, কুড, মাইট, এগুলো ছাড়া যদি অন্য ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে আমরা এই যখন ইন্টারোগেটিভ করতে যাব, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাব, তখন কিন্তু আমরা এই যে সেন্টেন্সটি থাকবে, এই সেন্টেন্সের সেন্টেন্সের যে টেন্স ব্যবহার হয়েছে, এই টেন্সের উপর ভিত্তি করে আমরা কিন্তু এই সাহায্যকারী ভার্বটা বা অক্সিলারি ভার্বটা কিন্তু আমরা নিব। তো এখানে দেখুন, আমি উদাহরণস্বরূপ আমি আরেকটি কথা বলি, সেটি যে আমরা যখন নেগেটিভ করব, ইন্টারোগেটিভ নেগেটিভ করব, সেক্ষেত্রে কিন্তু এই আপনার যে নাউন থাকবে, যদি নাউন থাকে তাহলে এই নট যে ব্যবহার হয়, এই নটটা নাউনের আগে ব্যবহার হবে। আর যদি প্রোনাউন থাকে, যেমন যে শি, এই প্রোনাউন থাকলে তখন নটটা প্রোনাউনের পর ব্যবহার হবে। তো আমি একটা বাক্য ব্যবহার করতেছি, তো বাক্যটা দেখলে আপনারা কিন্তু আপনাদের বুঝতে সহজ হবে। তো চলুন আমি বাক্যটা আমি করি। এই বাক্যটি দেখুন, এখানে রয়েছে যে শি কুকস রাইস, শি কুকস রাইস। তো এখানে কি হবে? তো বন্ধুরা, আমরা জানি যে অ্যাসার্টিভ বা বর্ণনামূলক যদি সেন্টেন্স থাকে, সেখানে যদি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই বি ভার্বগুলো না থাকে, হ্যাভ ভার্ব বা মডাল ভার্ব না থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে যখন ইন্টারোগেটিভ নেগেটিভ করতে যাব, তখন আমরা যে এই সেন্টেন্সের টেন্স অনুযায়ী আমরা কিন্তু এখানে অক্সিলারি ভার্বটা নিব। তো আপনারা দেখুন, এখানে রয়েছে শি কুকস রাইস। তো এটি কোন টেন্স? এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যখন আমরা ইন্টারোগেটিভ বাক্য করতে যাব, ইন্টারোগেটিভ তৈরি করতে যাব, তখন কিন্তু আমাদের এই সাহায্যকারী ভার্ব হিসেবে ডু অথবা ডাজ নিতে হয়। আমরা সবাই জানি ডু বা ডাজ নিতে হয়। তো ডু বা ডাজের মধ্যে আমরা এখান থেকে দেখুন, এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এটি কিন্তু এই যে এখানে সাবজেক্ট যেটি রয়েছে, এখানে কিন্তু শি রয়েছে, অর্থাৎ শি কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে কুকের সাথে যে এস যুক্ত হয়েছে, তার মানে এটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে কিন্তু এখানে ডু বা ডাজের মধ্যে আমাদেরকে ডাজ নিতে হবে, ডু নেওয়া যাবে না। তাহলে আমি দেখুন প্রথমে নিচ্ছি DOES, ডাজ। এরপরে আমাদের কিন্তু সূত্র মতে আমাদের যে যদি
সেন্টেন্সটির যে সাবজেক্টটা রয়েছে সেটি এই সাবজেক্টটা যদি প্রোনাউন হয় তাহলে আমরা কি করব, নটটা প্রোনাউনের পর ব্যবহার করব। আর যদি নাউন হয়, নামবাচক হয়, তাহলে আমরা নটটা এই নাউনের আগে ব্যবহার করব। যেহেতু এখানে শি রয়েছে অর্থাৎ এটি কিন্তু প্রোনাউন, সুতরাং আমরা কিন্তু এখানে নটটা আগে ব্যবহার করব না, এখানে আমরা নটটা পরে ব্যবহার করব। তার মানে আমরা শিটাকে আগে নেব, প্রোনাউনটাকে। দেখুন এই যে ডাজ শি, এরপর আমরা নট ব্যবহার করব সূত্র মধ্যে, যে ডাজ শি নট। এরপর দেখুন এই যে ভার্ব যেটি রয়েছে এই ভার্বটা আমরা এখন ইউজ করবো। যে কুক যে ভার্বটা রয়েছে এখানে, কুকস রয়েছে যেটি, এই কুকসটা আমরা এখানে ব্যবহার করবো, মানে কুকসের কুকটা ব্যবহার করবো, COOK। এখানে এস ব্যবহার করবো না, কি জন্য? কারণ হচ্ছে যে এখানে আমরা ডাজ ব্যবহার করেছি, ডাজ এই যে ES যোগ করেছি, ডাজ DOES, এই কারণে কিন্তু এখানে আমাদের কুকের যে এসটা রয়েছে এখানে, এই কুকের এসটা কিন্তু এখানে উঠে যাবে, শুধুমাত্র ভার্ব কুকটা ব্যবহার হবে। এরপরে বাকি অংশ রাইস এটি আমরা ব্যবহার করব। তো তারপরে কিন্তু আমাদেরকে অবশ্যই এই যে প্রশ্নবোধক চিহ্নটি দিতে হবে। প্রিলি পরীক্ষাতে ওটি দেওয়াই থাকবে, মানে 4টি অপশন থাকবে, 4টির মধ্যে কোনটি সঠিক সেটি কিন্তু আমাদেরকে বের করতে হবে। তো এটি হবে, তাহলে উত্তর কী হবে, যে ডাজ শি নট কুক রাইস। এখন ধরুন এখানে শি না থেকে যদি এখানে ধরুন রহিমা অথবা হচ্ছে আপনার হচ্ছে শিলা, যে কোনো একটা মানে নাম থাকলো, তখন কিন্তু আমাদের এই যে এখানে ডাজ ব্যবহার করার পর নটটা নিতে হতো, মানে ডাজ নট রহিমা, ডাজ নট শিলা, ডাজ নট যে কোনো নাম, তারপরে হবে হচ্ছে এ কুক রাইস। তার মানে নাউন থাকলে আমরা নটটা আগে ব্যবহার করব, প্রোনাউন থাকলে নটটা আমরা প্রোনাউনের পর ব্যবহার করব। তো চলুন আমি এক্ষেত্রে আরেকটি উদাহরণ আপনাদেরকে দেই, সেটি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 8তম শিক্ষক নিবন্ধনে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। তো এই প্রশ্নটাতে কি রয়েছে দেখুন, যে আই হ্যাড এ নাইস ড্রিম লাস্ট নাইট, এটি কিন্তু কি টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। তার মানে সাধারণ যে অতীতকাল সেই সাধারণ অতীতকালে রয়েছে। তো আমরা জানি যে পাস্ট ইনডেফিনিট টেন্স যে বাক্য রয়েছে সেই বাক্যকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে যাই, ইন্টারোগেটিভ যখন আমরা করতে যাব তখন কিন্তু আমাদেরকে অবশ্যই একটা ডিড ব্যবহার করতে হবে সর্বপ্রথম। তো এখানে দেখুন যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, এখানে আই হ্যাড রয়েছে, এইখানে কিন্তু এই যে হ্যাড দেখতে পাচ্ছেন আপনারা, এই যে হ্যাডটা দেখতে পাচ্ছেন, এই হ্যাডটাই কিন্তু এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, হ্যাডটা কিন্তু এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, ভার্ব। তার মানে এটি কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। তো এই পাস্ট ইনডেফিনিট টেন্সকে যখন আমরা ইন্টারোগেটিভ করব অবশ্যই আমরা কিন্তু মানে প্রথমে একটা ডিড ব্যবহার করব। তো আমি একটা ডিড ব্যবহার করলাম, ডিড ব্যবহার করার পর ঠিক আগের মতো আমরা কি করব, এই যে এখানে দেখুন এই যে আইটা কি, এটি একটি প্রোনাউন, উপরে সি ছিল, এটিও একটি প্রোনাউন। তো আমরা কি জানি যে প্রোনাউনের মানে প্রোনাউনটা আগে বসবে, এরপরে হচ্ছে আমাদের নটটা ব্যবহার হবে। তার মানে ডিড আই, তারপরে আমরা কি ব্যবহার করব, নট ব্যবহার করব, যে ডিড আই নট। তারপরে যে বাকি যে অংশটুকু রয়েছে, যে ডিড আই নট, এইখানে যে ভার্বটা রয়েছে, যে এই যে হ্যাড ভার্বটা রয়েছে, এই হ্যাড ভার্বের আমরা প্রেজেন্ট ফর্মটা বসাবো। হ্যাড ভার্বের প্রেজেন্ট ফর্ম কি, আমরা জানি হ্যাড এটি পাস্ট, তো এর প্রেজেন্ট কিন্তু আমরা জানি কি হ্যাভ। তার মানে এখানে আমরা বসাবো যে ডিড আই নট হ্যাভ। এই যে দেখুন আমি হ্যাভ বসালাম, যে ডিড আই নট হ্যাভ। তারপরে বাকি অংশটুকু যে এ নাইস, তারপর হচ্ছে কি ড্রিম লাস্ট নাইট, এই যে এটি আমরা কিন্তু বসালাম। এরপরে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন, এখান থেকে কিন্তু বারবার প্রশ্ন এসে থাকে, সুতরাং কিন্তু আমি একটু ভালোভাবে বোঝাতে চেষ্টা করতেছি আপনাদেরকে। পাস্ট ইনডেফিনিট টেন্সকে যখন আমরা প্রশ্নবোধক বাক্যে করতে যাব তখন অবশ্যই একটা ডিড প্রথমে নেব, ডিড ব্যবহার করার পরে কিন্তু আমরা যদি এই প্রোনাউন থাকে তাহলে আমরা প্রোনাউনটা আগে মানে প্রোনাউনটা নিয়ে নেব আগে, নেওয়ার পরে আমরা একটা নট ব্যবহার করবো, মানে ডিড আই নট। এরপরে দেখুন যে ভার্বটা থাকবে সে কিন্তু প্রেজেন্ট ফর্মটা আমরা মানে ইউজ করব। এখানে হ্যাড রয়েছে, এর প্রেজেন্ট ফর্ম হ্যাভ ব্যবহার করলাম, হ্যাডের প্রেজেন্ট ফর্ম হ্যাভ, এটি ব্যবহার করলাম। আমরা ব্যবহার করার পর বাকি যে অংশটুকু এ নাইস ড্রিম লাস্ট নাইট, এটি কিন্তু 8ম শিক্ষক নিবন্ধনে এসেছিল। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুলস। আমরা 2 নম্বর মানে গুরুত্বপূর্ণ রুলস যেটি দেখবো সেটি হচ্ছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে 2 নম্বরে যে আমি রুলসটি রেখেছি সেটি হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি অল অথবা এভরিওয়ান অথবা এভরিবডি প্লাস একটি ভার্ব থাকে তাহলে আমরা ইন্টারোগেটিভ করার সময় হু ব্যবহার করবো সর্বপ্রথম।
হুয়ের পরে আমরা টেন্স অনুযায়ী অক্সিলারি নিব, এরপর একটা নট নিব প্লাস ভার্ব ব্যবহার করব। তো এখানে আমরা বাক্য দিয়ে আমরা যখন করতে যাব তখন বুঝতে পারবো এই রুলস সম্পর্কে। দেখুন বলেছে কি এখানে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অল এভরিওয়ান এবং এভরিবডি থাকে, এখানে দেখুন এই যে বাক্যটিতে রয়েছে এই বাক্যটি আমি দিয়েছি, এই বাক্যটি কিন্তু দেখুন এনটিআরসি স্কুল লেভেলে এসেছিলো, অর্থাৎ স্কুল পর্যায়ে এটি কিন্তু 10-11তে এসেছিল, 10-11 সালে। তো দেখুন এখানে এভরিওয়ান রয়েছে, এই এভরিবডি রয়েছে, এই এভরিবডি আমরা জানি যে এভরিবডি, এভরিওয়ান অথবা অল যুক্ত অ্যাসার্টিভ যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলোকে যখন আমরা ইন্টারোগেটিভ বাক্য পরিণত করতে যাব তখন কিন্তু আমরা কি করব, তখন আমরা এখানে কিন্তু এই এভরি বডির পরিবর্তে আমরা কিন্তু হু ইউজ করব। দেখুন আমি একটা হু ইউজ করলাম, এখানে হু ইউজ করলাম। হু ব্যবহার করার পরে আমরা কি করব, এই যে প্লাস আমাদের যে টেন্সটা রয়েছে এখানে বাক্যটার মধ্যে, এই টেন্স অনুযায়ী আমরা অক্সিলারিটা নিব। তো এখানে দেখুন টেন্স কি রয়েছে, এভরি বডি নোজ দিস, এই টেন্সটা এটা কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, এবং এভরি বডিটা এটা কিন্তু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি আপনারা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না বোঝেন তাহলে এই যে দেখুন এই যে ভার্বটা রয়েছে, ভার্বের শেষে দেখবেন এস অথবা ইএস যোগ থাকবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে যে মানে ভার্ব যেটি থাকবে এই ভার্বের শেষে কিন্তু এস অথবা ইএস যোগ থাকে। তো এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে আমরা মানে কি ব্যবহার করতে পারবো, এখানে দেখুন আমরা কিন্তু ডু অথবা ডাজের মধ্যে নিতে হবে। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা এখানে ডাজ ব্যবহার করবো, অর্থাৎ DOES এটি ব্যবহার করবো। তার মানে হু ডাজ ব্যবহার করার পর আমরা কিন্তু এখন দেখুন আমরা একটা নট ব্যবহার করবো সূত্রের মতো, এই যে নট রয়েছে, তা আমরা কিন্তু ডাজ নট ইউজ করলাম। নট ইউজ করার পরে তারপরে আমাদের কিন্তু ভার্বটাকে ইউজ করতে হবে। তো ভার্ব এখানে কি রয়েছে, বাক্যের মধ্যে দেখুন এখানে নোস ভার্ব রয়েছে। তো এখানে কিন্তু যে আমি আগের মতো বললাম যে নোস যেটি রয়েছে যে মানে কুকের যে কুক বলেছিলাম এসটা উঠে যাবে, ঠিক তেমনিভাবে কিন্তু এখানে এই নোসের এসটা কিন্তু এখানে উঠে যাবে। এই জায়গাতে হবে শুধুমাত্র নো, KNOW নো হবে, এরপর বাকি অংশ THIS দিস। তারপর আমাদের এই প্রশ্নগত বাক্যটা দিয়ে দিতে হবে। দেখুন এখানে এই যে আমরা ডাজ ব্যবহার করার কারণে এখানে কিন্তু ভার্বটার সঙ্গে নো যে মানে নোজ যেটি ছিল এস ছিল, এসটা কিন্তু উঠে গিয়ে শুধুমাত্র নো ব্যবহার হয়েছে। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি মনে রাখবেন। এরপরে আমরা হচ্ছে আরেকটি উদাহরণ দেখব এই এভরিবডি দিয়ে, সেটি হচ্ছে যে 12তম শিক্ষক নিবন্ধনী স্কুল পর্যায়ে 2, স্কুল পর্যায়ে 2-এ কিন্তু এটি এসেছিল। দেখুন 12তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2-এ এই প্রশ্নটি এসেছিল, সেটি হচ্ছে যে এভরিবডি হেটস এ লায়ার। এভরিবডি হেটস এ লায়ার এই বাক্যটি যদি আমরা করতে যাই, দেখুন ইন্টারোগেটিভ যদি আমরা করতে যাই তখন আমরা কীভাবে করবো, যে আগের মতোই যে এভরিবডি, এভরিওয়ান, অল এগুলো থাকলে আমরা ইন্টারোগেটিভ করার সময় এই অ্যাসার্টিভ বাক্যে যদি এভরিবডি, এভরিওয়ান, অল থাকে তখন আমরা ইন্টারোগেটিভ করার সময় অবশ্যই একটা হু ইউজ করব। তো আমরা এখানে একটা হু ইউজ করলাম। হু ইউজ করার পরে আমাদের যেই মানে সেন্টেন্সটি রয়েছে এই সেন্টেন্সের যে টেন্স রয়েছে, সেন্টেন্সের টেন্স অনুযায়ী আমাদেরকে এখানে কিন্তু এই অক্সিলারি ভার্বটা নিতে হবে। তো এখানে আমাদের কোন সেন্টেন্স রয়েছে, দেখুন আমার টেন্স রয়েছে কোনটি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিন্তু এখানেও রয়েছে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আবার কিন্তু এটিও এই সাবজেক্টটিও কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে। তার মানে আমাদের এখানে ডাজ ইউজ করতে হবে। তো আমরা এখানে DOES ডাজ ইউজ করলাম। ডাজ ইউজ করার পরে দেখুন এরপরে আমাদের কিন্তু একটি নট ইউজ করতে হবে সূত্রের মধ্যে। তো আমরা একটা নট ইউজ করলাম যে হু ডাজ নট, হু ডাজ নট। এরপর আমরা হেড, HATE, এই হেডসে কিন্তু এই এসটা দিব না, আমরা শুধুমাত্র হেড দেবো, যেহেতু এখানে ডাজ এসেছে। তারপর আমরা যে এসটা আছে ওটা কিন্তু উঠাই দেবো। দেওয়ার পরে বাকি যে অংশটুকু রয়েছে যেমন হচ্ছে এ লায়ার, LIAR, এই যে এটা দিলাম। দেওয়ার পরে কিন্তু আমরা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। তার মানে হু ডাজ নট হেড এ লায়ার, এটার উত্তর এটি হবে। আমরা 3 নম্বর যে রুলসটি রয়েছে, গুরুত্বপূর্ণ রুলস অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করা, সেই 3 নম্বর রুলসটি দেখি। দেখুন অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি নো ওয়ান, নো বডি, নান থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় বাক্যের ওই সব ওয়ার্ড, অর্থাৎ হচ্ছে যে নো ওয়ান, নো বডি, নান এই ওয়ার্ডগুলোর পরিবর্তে আমরা এই হুটা ব্যবহার করব। এই ওয়ার্ডগুলোর পরিবর্তে আমরা হু ব্যবহার করব এবং বাকি যে অংশ থাকবে সেই অংশটুকু কিন্তু যা আছে তাই থাকবে, এখানে কিন্তু মানে কোনো পরিবর্তন হবে না। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নো বডি থাকে অথবা নো ওয়ান থাকে অথবা নান থাকে, এই যে দেখুন বাক্যটা আমি দিয়েছি এখানে যে নো বডি উইশেস টু আনহ্যাপি, এটি ইন্টারোগেটিভ করতে হবে। এখানে দেখুন এটি কিন্তু এই যে 11তম শিক্ষক নিবন্ধন স্কুল লেভেলে এটি এসেছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবারও বলতেছি শিক্ষক নিবন্ধনের জন্য কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এই 3টা রুলস, অবশ্যই একটা কিন্তু এখান থেকে থাকার সম্ভাবনা রয়েছে। তো এই যে আমাদের দেখুন এখানে নো বডি রয়েছে, নো বডির পরিবর্তে শুধুমাত্র আমরা এখানে হু ইউজ করব। তো হু ইউজ করার পর দেখুন আমরা হু ইউজ করলাম। হু ইউজ করার পর এই যে নো বডির পরে যে অংশটুকু রয়েছে এই নো বডির পরের অংশটুকু আমরা এখানে
জাস্ট বসিয়ে দেবো। তার মানে কী রয়েছে এখানে, উইশেস, WISHES, উইশেস টু বি আনহ্যাপি। এই যে এটা আমরা ব্যবহার করলাম দেখুন। এরপর আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম যে হু উইশেস টু বি আনহ্যাপি। তো নোবডির পরিবর্তে হু বসবে আর বাকি অংশটুকু একদম ঠিক থাকবে। তো এটি পরে আমরা আরেকটি উদাহরণ দিই আপনাদেরকে, তাহলে আপনাদের জন্য বুঝতে অনেকটা সহজ হবে। সেটি হচ্ছে যে এখানে দেখুন একটা আমি প্রশ্ন দিয়েছি, সেটি হচ্ছে যে নান ক্যান ডু দিস। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিন্তু এই মানে এটি বাক্যটা, নান ক্যান ডু দিস। এখানে নান আছে দেখুন, আমরা জানি যে নান, নো ওয়ান অথবা হচ্ছে নো বডি, এই তিনটা আমি কিন্তু বলেছি যে নো ওয়ান, এই যে দেখুন নো ওয়ান, নান এবং নো বডি, এই তিনটা থাকলে আমরা কিন্তু প্রথমেই হু ইউজ করব। হুয়ের পরে বাকি যে অংশটুকু রয়েছে তা বসায় দেবো। দেখুন নানের পর কী রয়েছে, ক্যান ডু দিস, তার মানে আমরা এখানে ক্যান ডু দিস বসায় দেবো, ক্যান ডু দিস। শেষ আমাদের কিন্তু এই যে দেখুন হয়ে গেল যে হু ক্যান ডু দিস। নান ক্যান ডু দিস রয়েছে, ইন্টারগেটিভ করলে আমরা কী হবে আমাদের, যে হু ক্যান ডু দিস, উত্তর এটি। তো এই তিনটি যে রুলস দেখালাম আপনাদেরকে, এই তিনটি রুলস কিন্তু NTRC এবং প্রাইমারি এবং BCS সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি রুলস, অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ করার এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের। তো এর পরবর্তীতে কিন্তু আমি আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ রুলস সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং হচ্ছে সাধারণ জ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। এছাড়াও অঙ্ক এবং হচ্ছে বাংলার কিন্তু আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেই ভিডিওগুলো কিন্তু শিগগির মানে খুব তাড়াতাড়ি আসবে। তো আপনারা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা দ্রুত সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।